দর্শক কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা নানা ধরনের রোগ নিয়ে কথা বলে থাকি, রোগের প্রতিকার, প্রতিরোধ, কিভাবে চিকিৎসা করা, যেগুলো নিয়ে। আজকে আমরা যে বিষয়টাকে নির্ধারণ করেছি সেটি হচ্ছে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ। আমাদের দেশের অনেক নারী গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপে ভোগেন এবং সেটা নিয়ে নানা ধরনের কমপ্লিকেশনে ভোগেন, সেটা থেকে অনেক শিশুও মারা যায়। আমাদের শিশু মৃত্যুর একটা অন্যতম কারণ হচ্ছে এই শিশু এবং মাতৃ মৃত্যুরও একটা অন্যতম কারণ হচ্ছে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ। এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ স্টুডিওতে আছেন। আমি তাকে স্বাগত জানাচ্ছি, ডাক্তার রেহানা আক্তার। তিনি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন সুপার স্পেশালিটি হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। ডক্টর রেহানা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত। জি, যে অবস্থা নিয়ে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ একটা মারাত্মক অবস্থা। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপটা কি সবারই হয় নাকি কিছু কিছু রোগীর হয়? আমাদের দেশে কি অবস্থা এটার? ধন্যবাদ ডক্টর কল্লোল, আপনাকে এত সুন্দর একটা টাইম ডিমান্ডিং একটা সাবজেক্ট নিয়ে আমাকে এখানে কিছু বলার জন্য আমন্ত্রণ জানানোর জন্য। আর নেক্সাস টিভি কর্তৃপক্ষকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা যেটা মানুষের জন্য খুব, আমাদের দেশের মহিলাদের জন্য খুব কাজে আসবে। এটা খুবই একটা টাইম ডিমান্ডিং এবং আমাদের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক মাতৃমৃত্যু আপনি একটু আগেই বলেছেন, এটা আমাদের দেশের একটা মাতৃমৃত্যু আর শিশু মৃত্যুর জন্য বিরাট একটা অংশ দায়ী। আমাদের দেশে আগে তো গ্রামে গঞ্জে, যেখানে একদম প্রান্তিকে বা আমাদের শহরে সব জায়গায় কিন্তু এটা বিরাট একটা রোল ছিল মাতৃমৃত্যুর কারণ। বর্তমানে আমাদের সরকার বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়ার কারণে এই মাতৃমৃত্যু হার কিছুটা কমে আসছে। তবে এখনও প্রান্তিকে, যেহেতু অনেক মানুষজন, গ্রামের মানুষজন ওরা সচেতন না, এই কারণে মাতৃমৃত্যু হার কিছুটা এখনও অনেক বেশি আছে। সারা দেশে 8% মাতৃমৃত্যু হার কিন্তু এই কারণে এক্লামশিয়া বা গর্ভাবস্থা উচ্চ রক্তচাপের যে খিঁচুনি হয়, এসব কমপ্লিকেশনের জন্য মাতৃমৃত্যু হচ্ছে। জি, তার মানে হচ্ছে যে মানে 100 জনে 8 জন যে মারা যাচ্ছে তাদের মধ্যে না, মাতৃমৃত্যু টোটাল মৃত্যু হার যেটা হচ্ছে তার 8% হচ্ছে এই যে এক্লামশিয়ার জন্য। জি, তার মানে ওইটাই যে 100 জন যদি মারা যায় তার 8 জন এই উচ্চ রক্তচাপ জনিত নানা কারণে মারা যাচ্ছেন। তার মানে একটা বিশাল, কিন্তু সংখ্যাটা কিন্তু কম না আমাদের 16 কোটি দেশের মানুষের দেশে। কেন আসলে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ হয় বা রক্তচাপ কেন বেড়ে যায়? আসলে এটার গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, এটার তেমন কোনো কারণ, ইন্ডিভিজুয়াল কোনো কারণ এখনও আমাদের আবিষ্কার হয়নি। তবে কিছু কিছু ফ্যাক্টরকে আমরা দায়ী করছি। ধরুন, কারা এই গর্ভাবস্থায় কাদের বেশি হচ্ছে, সেটা হচ্ছে যাদের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকছে বা বংশগত কোনো আছে, তাদের কিন্তু এই হাইপারটেনশনটা হচ্ছে। মায়ের যদি এরকম থেকে থাকে তাহলে পরের সন্তান জন্মের সময় এটা হতে পারে। আর দেখা যাচ্ছে আমাদের দেশে, আপনারা জানেন, এখনো আমরা যদিও বলি আর্লি ম্যারেজ, বাল্যবিবাহ, আমরা কিন্তু ওভাবে রোধ করতে পারিনি। আমাদের দেশের প্রান্তিকে কিন্তু এখনো বাল্যবিবাহ হচ্ছে। এই বাল্যবিবাহ অতি অল্প বয়সে বাচ্চা নেওয়া সন্তান, তাদেরকে কিন্তু এই যে গর্ভকালীন প্রিয়াক্লামশিয়া বা এই যে গর্ভকালীন প্রেশার, হাইপারটেনশন যেটা, এটা হচ্ছে যারা আবার অধিক বয়সে বাচ্চা নিচ্ছে। যেমন আমাদের শহরায়নে, যেটা এখন মাগুলো দেরিতে বয়স, তাদের চাকরি কর্মজীবন শুরু করে সবকিছু শুরু করে পরে দেখা যায় কি 30-35-এর দিকে বাচ্চা নিচ্ছে। সেই এটাও একটা কারণ। মানে অল্প বয়সে গর্ভধারণ করলেও যেমন ঝুঁকি আছে, ঠিক একইভাবে অনেক বেশি বয়সে করলেও প্রথম বাচ্চাটা যেটা আমরা বলি সেটা। আর যেটা আমি অনেক সময় দেখা যায় কি আগের বাচ্চায় প্রেশার ছিল, এখনো প্রেশার, অনেক সময় দেখা যায় কি আমরা জানি না একদম প্রেশার, তো আমি যতক্ষণ না প্রেশার মাপছি ততক্ষণ আগ পর্যন্ত আমি জানি না সে কোনো প্রেশারে ভুগছে না কোনো। এটা আরেকটা বিষয় যেটা আমরা অনেক সময় কমপ্লিকেটেড ডিজিজ, যেমন ডায়াবেটিস আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে। আপনারা জানেন আমাদের দেশ কিন্তু ডায়াবেটিস এথনিক্যালি হাই রিস্ক গ্রুপের মধ্যে আছে। আমরা জানি না অনেক পেশেন্ট কিন্তু ডায়াবেটিক আছে, রোগী নিজেও জানে না যে তার ডায়াবেটিস আছে, নিজেও জানে না, যেহেতু অনেক পেশেন্টের সিমটম নাই, সিমটোম্যাটিক, এগুলো পেশেন্ট কোনো সিমটম ছাড়া আমাদের ডায়াবেটিক। আর আমরা এথনিক্যালি, এই যে সাউথ ইস্ট এশিয়ার পিপলরা এথনিক্যালি হাই রিস্ক গ্রুপ, আমাদের ডায়াবেটিস হওয়ার প্রনটা
সম্ভাবনাটা বেশি। সম্ভাবনা। এই ডায়াবেটিক পেশেন্টগুলো কিন্তু যাদের ভিতরে তাদেরও কিন্তু হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা, আবার অনেকের কিডনি রোগ আছে, তাদেরও প্রেগনেন্সিতে কিন্তু হাইপার টেনশন বা এই যে প্রিয়াক্লামশিয়া, খিঁচুনি যেগুলো, এগুলো হওয়ার সম্ভাবনা। আবার থাইরয়েড ডিসঅর্ডারও যাদের আছে তাদের, আমরা হয়তো অনেক সময় জানি না, আমাদের থাইরয়েড না ব্লাড টেস্ট করা না পর্যন্ত তো আমরা জানি না, তাদেরও কিন্তু হাইপার টেনশন ডেভেলপ করার একটা চান্স আছে। তো সব কিছু মিলিয়ে আমাদের দেশে এই রোগটা হাইপার টেনশন হওয়ার সম্ভাবনাটা ভীষণ। তো এটা যদি আমি গ্রুপ করে বলি, আমার হয়তো আগে থেকে একটা প্রেশার ছিল, এই যে বিভিন্ন ডিজিজগুলোর কথা আমি বললাম, এগুলো কারণ আমাদের আগে থেকে আছে, আমরা জানি না, আমরা প্রিলিমিনারি। আবার আরেকটা গ্রুপ যেটা হচ্ছে প্রেগন্যান্সিতে হচ্ছে, মানে আগে হয়তো কখনোই ছিল না, কিন্তু কখনোই ছিল না, একেবারেই গর্ভাবস্থার কারণেই তার হয়েছে। হ্যাঁ, গর্ভাবস্থার কারণেই তার গর্ভাবস্থায় অনেক সময় আমাদের যে প্রেশারটা ডেভেলপ করে, আমরা কোনো কিছুই না যে 20, আমরা ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার বলি, ফার্স্ট 20 উইকস পর্যন্ত সে নর্মাল, তার কোনো সমস্যা, প্রথম 20 সপ্তাহে তার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হয়তো দেখা যাবে আমরা এন্টিনেটাল চেকআপে আসছে, আসার পর দেখা গেল আমরা তো তার ওয়েট নেই, ব্লাড প্রেশার মাপি, তখন দেখা গেল তার প্রেশারটা 20 উইকসের পরে তার হঠাৎ করে দেখা যাবে প্রেশার ডেভেলপ করো, এরপরে দেখা গেল প্রেশার, এর কিছুদিন পরে দেখা গেল হয়তো বা তার আমরা ইউরিনটা পরীক্ষা করছি, তখন তার দেখা গেল ইউরিনে প্রোটিন যাচ্ছে, তখন আমরা সেটাকে বলি প্রিএক্লামশিয়া। এরপরে এটা যদি আমরা ইগনোর করি, এই পেশেন্টটা যদি আমাদের কাছে যদি প্রপার ট্রিটমেন্ট বা আমাদের কাছে এন্টিনেটাল চেকআপে প্রপারলি না আসে বা আমরা বুঝতে না পারি, দেখা যাবে এই পেশেন্টটা যদি নেগলেক্টেড থাকে, কিছুদিন পর সে খিঁচুনি হচ্ছে আমাদের গাইনোকোলজিস্টদের জন্য একটা নাইটমেয়ার। এটা ম্যানেজ করা, এটা প্রপার টাইমে প্রপারলি ম্যানেজ না হলে কিন্তু এই পেশেন্টগুলো যেমন মাটা মারা যাওয়ার জন্য যেমন ঝুঁকি, তদ্রূপ পেটের ভিতরে বাচ্চাটার জন্য ততটা ঝুঁকিপূর্ণ। জি, আপনি খুব সুন্দর করে বলেছেন যে কি কি ফ্যাক্টর বা জড়িত রয়েছে এটার পেছনে, কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে অনেক সময় রোগী বুঝতেই পারছে না, তো রোগী কিভাবে আসলে বুঝবে যে তার উচ্চ রক্তচাপ হয়েছে? সেটা কি কোনো লক্ষণ আছে বা কোনো নির্দিষ্ট কোনো লক্ষণ আসলে রোগী কি ধারণা করতে পারে কিনা যে তার এই গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ হচ্ছে? হ্যাঁ, এটা হ্যাঁ, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে রোগী খুব একটা অনেক সময় বুঝতে পারে না, তো ওর যেটা হয়তো খুব বেশি মাথা ব্যথা হচ্ছে, তারপর চোখে ঝাপসা দেখছে, বা তার যেটা খুব অস্বস্তি লাগছে, নেক পেন, ঘাড়ে ব্যথা করছে, এসব কিছু মাইল্ড সিমটম নিয়ে আসে। তবে এগুলো মাইল্ড সিমটমে আমরা যেটা, যদি প্রেশারকে আমরা ভাগ করি, অনেক সময় দেখা যায় কি প্রেশারটা আমরা নর্মাল প্রেশার কত, সেটা হচ্ছে 120/80, এটা নর্মাল প্রেশার। আমরা প্রেশার মাপতে গিয়ে যখন দেখি এটার উপরে চলে যায় 140/90, তখন এটা আমরা করি মাইল্ড হাইপারটেনশন, মানে তার অল্প মৃদু প্রেশার হয়েছে। কিন্তু আমরা যদি প্রেশার মেপে দেখি 160/110, তখন আমরা মনে করি এটা সিভিয়ার প্রেশার। তো এই যে মাইল্ড প্রেশার, এটা পেশেন্ট হয়তো অনেক সময় সেরকম কোনো লক্ষণ প্রকাশিত হয় না, কিন্তু অনলি আমরা প্রেশার মাপছি, প্রেশার মাপলে তো এটা ধরা পড়ছে, এর আগ পর্যন্ত সে বুঝতে পারছে না, এই যে কিছু ছোট ছোট সিমটম এগুলো হয়। কিন্তু সিভিয়ার যখন হয়, তখন কিন্তু তার প্রেশার অন্যরকম সমস্যাগুলো দেখা যায়। রোগী আগে থেকে কিছু বুঝতে পারছে না, সে বলছে আমি চোখের ঝাপসা দেখছি, আমার সিভিয়ার মাথা ব্যথা। হ্যাঁ, তারপরে হয়তো দেখা যায় তার সে জন্ডিস নিয়ে আসলো। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি তার এই যে উপরের পেটে ব্যথা, মানে গ্যাস্ট্রিকের সমস্যা বলে ওরা বলে, হ্যাঁ ভুল করে। সেটা অনেক সময় দেখা যায় কি তার বাচ্চার নড়াচড়াটা কম, তার বাচ্চার দেখা যায় কি পেটটা যতটুক বাড়ার কথা ততটুক বাড়ছে না, বাচ্চা ভিতরে ভিতরে তার ওজন কম, ওজনের বাচ্চা, যেটা আমরা বলি আইইউজিআর বাচ্চা, বাচ্চার যেই ওজনে বাড়া উচিত, যে বয়সের সাথে, জেস্টেশনাল এজের সাথে, সেই ওজনে সে কন্টিনিউ হচ্ছে না। সেই ক্ষেত্রে মা তখন কিছুটা বুঝে বলতে পারে আমার বাচ্চার নড়াচড়া আমি কিন্তু পাচ্ছি না, বা আমার পেটটা ওভাবে বাড়ছে না।
এগুলো তারা কিছুটা সাইন সিমটম দেয়, কিন্তু আমরা মেইনলি বুঝতে পারি এগুলো, সেটা হচ্ছে আমাদের যে প্রপারলি অ্যান্টিনেটাল চেক আপে যখন আসে, আমরা ওজন দেখছি, ব্লাড প্রেশার দেখছি, ইউরিন পরীক্ষা করছি, ইউরিন সিম্পল টেস্ট, এগুলো কিন্তু খুব বেশি যে টেস্ট এটা ধরা পড়ার জন্য খুব বেশি কিছু তা না, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এটা বুঝতে পারি। জি, আপনি একটা শব্দ বারবার ব্যবহার করছেন, অ্যান্টিনেটাল চেক আপ। এই বিষয়টা সম্পর্কে যদি একটু বলেন, যাতে আমাদের দর্শকরা বুঝতে পারে যে এটা কি ধরনের চেক আপ। হ্যাঁ, ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মা, একটা এখানে দুটো জীবন, একটা মা একটা বাচ্চা। হ্যাঁ, প্রতিটা প্রেগনেন্সিতে আমরা একটা মা এবং বাচ্চাকে সুস্থ রাখার জন্য আমরা কিছু প্রতিটা পেশেন্টকে বলি, যখন একজন গর্ভবতী মাকে বলি আমাদের কাছে ডাক্তারের কাছে একটু আসার জন্য, আমরা বিভিন্ন চেক আপ করে দেখব তাদের সমস্যা কোনো আছে কিনা, তাদের ওজন মেপে দেখছি, ব্লাড প্রেশার দেখছি, অন্য কোনো সমস্যা আছে কিনা সেগুলো জিজ্ঞেস করছি, সাথে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিচ্ছি, যাতে আমাদের আর্লি আমরা কোনো সমস্যার ভিতরে, যেটা একজন মা বুঝতে পারছে না, আমরা ডক্টর হিসেবে যেটা বুঝতে পারছি, সে যেন আর্লি আমরা ধরতে পারি। আর্লি ধরতে পারলে যেটা হচ্ছে কি, আমাদের প্রিভেন্ট করার মতো, প্রতিরোধ করার মতো কিছু ওষুধপত্র আছে। আমরা এটাকে সিভিয়ার, যেমন এই যে আমি বললাম একলামসে খিঁচুনি, গর্ভাবস্থায় খিঁচুনি কিন্তু খুবই মারাত্মক একটা ব্যাপার। আমরা যদি আগে থেকে যদি এই জিনিসটা প্রেশার বাড়ছে, আমরা যদি প্রপার ওষুধটা দিতে পারি, তাহলে হয়তো ওই অবস্থায় যাবে না। খিঁচুনি, আপনাকে 1 মিনিট একটু থামবো, কারণ আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন, প্রশ্নটা একটু নিতে চাই। হ্যালো, আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, পাবনা ঈশ্বরদী থেকে বলছিলাম। জি, আমার ওয়াইফের প্রবলেম হচ্ছে 2 বছর আগে একটা বেবি কনসেপ্ট করেছিল। তো বেবি কনসেপ্ট করার পর 2 মাস পর বেবিটা নষ্ট হয়ে যায়। তো একটা টিউব কাটা আছে। তো ওনার হাইপার থাইরয়েডিজম আছে। থাইরয়েডের জন্য থাইরোক্সিন 75 খায়। তো এখন আমরা বেবি নিতে যাচ্ছি, কি করণীয়? আচ্ছা, ওনার কি উচ্চ রক্তচাপ ছিল সে সময়? না, কোনো উচ্চরক্তচাপ ছিল না। আচ্ছা, যদিও আমরা আজকে উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলছি, তারপর আপনি উত্তরটা দিতে পারেন। যে ধন্যবাদ আপনি এত সুন্দর প্রশ্ন করার জন্য। আপনি তো নিশ্চয়ই একটা বাচ্চা নষ্ট হয়েছে, আপনি খুব মানসিক কষ্টে আছেন, আপনার ফ্যামিলি। আমি সেই জন্য সমবেদনা প্রকাশ করছি। তবে এখানে আপনি বলছেন থাইরক্সিন খাচ্ছে। হ্যাঁ, থাইরক্সিনটা আপনার এখানে আমার যেটা মনে হয়, আপনার থাইরয়েড টেস্টটা আবার একটু করা উচিত। আর শুধু থাইরয়েডই এখানে ইনভলভ আছে আমি মনে করছি না, আদার কোনো কারণও থাকতে পারে। হ্যাঁ, এখন থাইরয়েডের ওষুধটা থাইরক্সিন, উনি কি থাইরয়েডের ওষুধটা খালি পেটে খাচ্ছে কিনা, এটা একটা ব্যাপার। তার ডোজটা প্রপারলি হচ্ছে কিনা, যদি ডোজটা প্রপারলি হয়ে থাকে, তাহলে যদি অনলি থাইরয়েডের সমস্যা থেকে থাকে, আমার মনে হয় প্রেগনেন্সি নিতে আর কোনো সমস্যা হবে না। তারপরও আমি বলবো অন্যান্য কোনো কারণ আছে কিনা। হ্যাঁ, সেটা আপনার ওয়াইফ কি একটু ওজন বেশি বা কোনো পলিসিস্টিক হরমোনে ওভারি সিনড্রোম বা ওরকম কোনো সমস্যায় ভুগছেন কিনা, আপনি একজন আপনার নিকটবর্তী একজন গাইনোকোলজিস্টের সাথে বা একটু পরামর্শ করলে উনি প্রপারলি আপনাকে আপনার ওয়াইফকে দেখে কি কি পরীক্ষা করতে হবে বা কোনো কিছু ওজন নিয়ন্ত্রণে আনতে হবে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা, সব কিছু প্রপারলি ম্যানেজ করে দিলে আপনার অবশ্যই বাচ্চা হবে না কেন। আমরা এটা একটা নর্মাল অবস্থায় এনে, যদি থাইরয়েডের জায়গায় থাইরয়েড, যদি প্রেশার থাকে আমরা প্রেশার অথবা অন্য কোনো ওষুধপত্র সব কিছু দিয়ে তাকে নর্মালাইজ করে, আমরা অনেক সময় ডিম ফোটার ওষুধ দিয়ে বাচ্চা হওয়াতে কোনো সমস্যা হয় না। আমরা সব কিছু নর্মালে আনার পর প্রপার টাইমে একটা ডিম ফোটার, মাসিকের 2য় দিন থেকে পরপর 5 দিন একটা ডিম ফোটার ওষুধ দিলে অবশ্যই বাচ্চা চলে আসবে। তো আপনি একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হন। ধন্যবাদ। আপনি
প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ। আসলে আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে আমরা অ্যান্টিনেটাল চেকআপে ছিলাম। অ্যান্টিনেটাল চেকআপ কখন করা উচিত বা কয়েকবার করা উচিত সেটাও একটু জানতে চাইবো আপনার কাছে, কিন্তু এক ছোট্ট বিরতি নিয়ে আসবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছিলাম গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর রেহানা আক্তার, কনসালটেন্ট, সুপার স্পেশালিটি হাসপাতাল বিএসএমইউ। বিরতির আগে আমরা অ্যান্টিনেটাল চেকআপ নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে জানতে চাইবো যে অ্যান্টিনেটাল চেকআপটা কয়বার আপনারা করেন বা কতবার, কতদিন পর পর করেন? ধন্যবাদ। অ্যান্টিনেটাল চেকআপটা হচ্ছে আমরা একটা গর্ভবতী থাকা অবস্থায় যে মাগুলোকে আমরা আসতে বলি, মা বাচ্চা দুটোই যেন ভালো থাকে, ভালো থাকার জন্য যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়, এগুলো আসলে আমরা প্রথমে একটা মা যখন প্রেগনেন্সি নেয় তখন তাকে আমরা বলি, এটা ফার্স্টে যখন আসে তখন সেটা হচ্ছে বুকিং ভিজিট। হ্যাঁ, এটা উইদিন মা যখনই আসলো, 8 উইকসও আসতে পারে অথবা 12 উইকস বা যেখানে আসে। কিন্তু আপনারা সাজেস্ট করেন কখন সে ডাক্তার দেখাবে? সে যখন জানলো যে সে মা হচ্ছে? হ্যাঁ, মা হচ্ছে, সে যখনই জানলো সে তখনই আসা উচিত। আসলে তখনই তখন থেকেই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা। হ্যাঁ, একটা যখনই জানলো, কারণ একটা প্রেগন্যান্সি অনেক সময় দেখা যায় কি সে আমরা যদি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেই। আমাদের ওই যে যিনি প্রশ্ন করেছেন উনি বললেন যে 2 মাসের মধ্যেই কিন্তু তার প্রেগন্যান্সি টার্মিনেট হয়ে গেছে। তার মানে কিন্তু সে যদি আরো আগে আসতো হয়তো চিকিৎসক টাইমে তার যদি প্রপার ট্রিটমেন্টটা হতো তাহলে এই অ্যাবর্শনটা হতো না, হয়তো বা প্রতিরোধ করা যেত। হ্যাঁ, যে ফার্স্ট বুকিং ভিজিট যখনই আসলো, ধরেন আমরা কিছু টেস্ট দেই এখানে, প্রথমে একটা সিবিসি করতে দেই, একটা ব্লাডের পরীক্ষা করতে দেই। সেই পরীক্ষার মাধ্যমে তার কোনো রক্তশূন্যতা আছে কিনা, আর কারণ এই রক্তশূন্যতা থাকলে মা বাচ্চা দুজনকে এফেক্ট করবে। তারপর আমরা একটা থাইরয়েড, এই যে উনি যেটা বললেন থাইরয়েডের যদি কোনো সমস্যা থাকতো, আমি প্রপার সাপ্লিমেন্ট করতে পারতাম, তখনই থাইরক্সিন দিয়ে আমি যে প্রপার ডোজে তাকে আমি ম্যানেজ করতাম, তাহলে এই বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যেত না। তারপরে একটা ইউরিন পরীক্ষা করতে দেই আমি। ইউরিন পরীক্ষার মাধ্যমে আমি জানতে পারি যে কোনো ইউরিনে পেশাবে কোনো ইনফেকশন আছে কিনা, কারণ এই ইনফেকশন মা বাচ্চা দুটোকে এফেক্ট করবে। মার হয়তো কিডনি যেটা আনট্রিটেড থাকে, আমরা যদি না জানতে পারি, পরীক্ষা না করার আগ পর্যন্ত তো আমরা জানতে পারি না, তখন মাও এফেক্টেড হবে, মার কিডনি ইভেন কিডনি ফেলিওর পর্যন্ত হয়ে যেতে পারে যদি একদম কমপ্লিকেটেড হয়। আর বাচ্চাকেও সেখানে, বাচ্চাকে আইইউজিআর হয়, বাচ্চাকে মানে বাচ্চা ভিতরে বৃদ্ধি হতে পারে না, অনেক রকমের কমপ্লিকেশন হয় বাচ্চার। তো একটা এইভাবে আরও যে পরীক্ষা কিছু আছে, ভিডিআরএল বলেন, কিছু ইনফেকশনের জন্য এসবিএসজি পরীক্ষা করতে দিই। এসবিএস যেটা আমার কোনো হ্যাপাটাইটিসের কোনো, হ্যাঁ, আমার সেই ক্ষেত্রে আমি এটা দিয়ে একটা মাকে প্লাস বাচ্চাকে দুটোকে কিন্তু সেভ করতে পারে, মার কাছ থেকে কিন্তু বাচ্চার কাছে যাচ্ছে। হ্যাঁ, তারপর আমি ভিডিআরএল, এটা বলে একটা সিফিলিস রোগের জন্য, এখানেও এটা থাকলো আমি ওই মুহূর্তে, কারণ এগুলো সব পেশেন্টই সিমটমেটিক, কোনো সিমটম থাকছে না, কিন্তু ভিতরে ভিতরে জীবাণুটা থাকছে, মাকে যেমন এফেক্টেড করছে তাতে বাচ্চাকেও এফেক্টেড করবে। তো আমার এই ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা একটা ব্লাড গ্রুপিং করতে দেয়। ব্লাড গ্রুপিংটার দরকার কি, আমার এই মাটা যে কোনো মুহূর্তে সিভিয়ার এমার্জেন্সিতে চলে যেতে পারে। ওই মুহূর্তে দেখেন সে খুব সিভিয়ার ব্লিডিং নিয়ে আসলো, আমার তাকে ব্লাড গ্রুপিংয়ে যাব নাকি কি করব, এসব কারণে দেখা যায় কি সিভিয়ার হ্যামোরেজ হয়ে মাটা অনেক সময় ডেথ হয়ে যেতে পারে, ইনকমপ্লিট অ্যাবর্শনে, সেই প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশন সাথে হ্যামোরেজ সাথে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমরা আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন ফর প্রেগনেন্সি প্রোফাইল করতে দেয়। এটাতে কি আমার শুধু এটা যে আমি প্রেগনেন্সিটা আছে দেখছি না, এখানে প্রেগনেন্সিটা কি সে প্রপার জায়গায় জরায়ুর ভিতরে আছে না বাইরে আছে না টিউবে আছে। কারণ আপনারা জানেন টিউবে থাকলে এটা কিন্তু খুব ইমার্জেন্সি একটা কন্ডিশন। অনেক সময় টিউবে আছে আমি জানলামই না, হট করে উনিও জানলো না, আমার রোগীও জানলো না, সিভিয়ার অ্যাবডোমিনাল পেন নিয়ে হঠাৎ করে দেখা যায় কি শকে চলে গেল। এসব পেশেন্ট ইভেন কিছুদিন আগে আপনারা জানেন একজন ডাক্তার পেশেন্ট এরকম রাতে সে বুঝেনি, শর্ট টাইম তার মাসিক বন্ধ, খুব অল্প সময়, সে নিজেও বুঝতে পারেনি তার এরকম মাসিক বন্ধ ছিল। এর রাতে আনতে আনতে ওই ডাক্তার পেশেন্টও কিন্তু ডাক্তার, আমরা ডাক্তার, তারপরেও
মানে উনি নিজেও বুঝতে পারেন, নিজেও বুঝতে পারেন সে কনসিভ করে গেছে বা টিউবে করে গেছে। সেই জন্য মেয়েদের জন্য এটাই মাসিক বন্ধ হওয়া বা প্রেগনেন্সি রিলেটেড কোনো থাকলে একটা আলট্রাসোনোগ্রাফি করে অন্তত প্রেগনেন্সিটা ইউটেরাসে কিনা, মানে জরায়ুর ভিতরে বা বাইরে, মানে সঠিক জায়গায় সেটা আছে কিনা। আরো একটা জিনিস এখানে আমরা আরো একটা জিনিস অনেক সময় দেখি, হাইডিটিফর্ম মোল, মানে আমাদের যেটা ফুলের যেটা টিউমার বলে আর কি, অনেক সময় এটাও হয়। তো অনেক কিছু, এই যে ছোট্ট প্রথম এন্টিনেটাল ভিজিটে আসার পর আমরা এত জিনিস দেখতে পারি একটা মাকে প্রপার ওয়েতে নিয়ে যাওয়ার জন্য, প্রপার ট্রিটমেন্ট করে মা বাচ্চা দুটো ভালো থাকার জন্য। এরপর আসছি আমি, আমার কতদিন পর আমার কাছে আসবে, হ্যাঁ, আমাদের ডক্টরদের শরণাপন্ন হবে। এরপর মান্থলি সে 28 উইকস পর্যন্ত আসবে, প্রতি মাসে একবার করে 28 সপ্তাহ পর্যন্ত। এটা নরমাল প্রেগন্যান্সি, আমরা যেটা একটা স্বাভাবিক প্রেগন্যান্সির জন্য কোনো ধরনের কোনো সমস্যা নেই। আবার এরপর 28 উইকসের পর আমার 2 সপ্তাহ পর পর সে আসবে। তাহলে তখন গ্যাপ কমতে থাকবে, হ্যাঁ, সে বারবার ডাক্তারের কাছে আসবে, কারণ তার বিভিন্ন রকমের তখন সমস্যা হতে পারে। এরপর 36 উইকস পর্যন্ত এভাবে আসে। 36 উইকসের পরে এরপর তো টার্মের শেষের দিকে চলে আসছে, এরপর তার উইকলি আসা উচিত, প্রতি সপ্তাহে কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা আমরা সেইভাবে প্রপার ম্যানেজমেন্ট দিয়ে যেন মা বাচ্চা দুটোকেই সেফলি বের করে নিয়ে আসতে পারে। আর যে ক্ষেত্রে যেটা হচ্ছে, আর আমার কাছে এখন হাই রিস্ক, আমি যেটা প্রেগন্যান্সি যারা ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি, এই যে ধরেন আপনি এখন বললেন এই যে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, হ্যাঁ, এগুলো পেশেন্ট কিন্তু ঝুঁকিপূর্ণ, কারণ এগুলো যে কোনো দিকে চলে যেতে পারে। কারণ এই পেশেন্টগুলো আমি যদি প্রপারলি ট্রিট না করি, এগুলো যদি আমার কাছে ঘন ঘন না আসে, এগুলো পেশেন্টের জন্য আমরা এই যে রুটিন এত উইকস পর পর, 2 সপ্তাহ পর পর বা 1 সপ্তাহ পর, এটা আমি বলি না। আমি বলি এদেরকে তাদের কোনো সমস্যা হলে তো সাথে সাথেই আসবে, তাদেরকে আরো ফ্রিকুয়েন্টলি আমরা পরীক্ষা নিরীক্ষা করতে দেই, কারণ যেন আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি, আর্লি তাকে চিকিৎসার দিতে পারে, আর্লি ইন্টারভেনশন করে তাকে যেন মা বাচ্চা দুটোকে সুস্থভাবে বের করতে পারে। আপনি বারবার বলছিলেন যে বাচ্চা এবং মা দুজনেরই আসলে সমস্যা হয় এই উচ্চ রক্তচাপে, একটু যদি বলেন যে কি কি প্রতিক্রিয়া বা কমপ্লিকেশন হতে পারে এই উচ্চ রক্তচাপ থেকে মায়ের এবং বাচ্চার? হ্যাঁ, এখানে বাচ্চা ধরেন ফার্স্ট ট্রাইমেস্টার, সেক্ষেত্রে একদম প্রথম 3 মাসের প্রেগন্যান্সি যেটা বলি, তো অনেক যদি আনকন্ট্রোল থাকে সেক্ষেত্রে অ্যাবর্শন হয়ে যেতে পারে, যেটা গর্ভপাত হতে পারে। হ্যাঁ, তারপর সেকেন্ড ট্রাইমেস্টারের দিকে সেটাও গর্ভপাত হয়ে যেতে পারে, আমি বাচ্চার ক্ষেত্রে বলছি। তারপর এরপরেও বাচ্চার ভিতরে যেটা, বা আমরা বাচ্চাকে একটা প্রপার বৃদ্ধি বলি ভিতরে, পেটের ভিতরে, তো সে প্রপারলি গ্রোথ হচ্ছে না, হ্যাঁ, তা সেটা একটা হতে পারে। আরেকটা যেটা, সে দেখা যায় এইভাবে গ্রোথ না হতে এক সময় দেখা যাচ্ছে বাচ্চা নড়াচড়া পেটে পাচ্ছে না, নড়াচড়া না পাওয়া মানে বাচ্চাটা একটা রিস্কে, বাচ্চাটা হয়তো ডেথ, মানে পেটের ভিতরে এসে জরায়ুর ভেতরে এসে মারা গেছে, জরায়ুর ভিতরে এসে মারা গেছে। এরকম অনেক সময় দেখা যায় কি, এরকম আননোন মা, এই যে আনকন্ট্রোল প্রেশারের জন্য বাচ্চাটা ভিতরে, অনেক মা এরকম আমাদেরকে পেইনফুল কন্ডিশন নিয়ে আসে, এই যে 28 উইকস 30 উইকস, আমাদের তখন কিছু করার থাকে না, তো বাচ্চা নড়াচড়া পাচ্ছে না, দেখা গেল এসে দেখলাম আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখলাম বাচ্চা আইইউডি হয়ে আছে, মানে পেটের ভিতরে মারা গেছে। আচ্ছা, এটা গেল বাচ্চার ক্ষেত্রে। এরপর মা কি কমপ্লিকেশন, মা তো একটা ব্যাপার, মার কি কমপ্লিকেশন হতে পারে। মার এই যে ধরেন প্রথমেই আমি একটু আরও পিছনে যেতে চাই, ধরেন যে মাটা আগে কখনো প্রেশার মাপেনি, তার হয়তো আগে থেকেই প্রেশার ছিল, হ্যাঁ, সে প্রেগনেন্সিতে তার এই প্রেশারটা আরও, প্রেগনেন্সি একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, সে আরও প্রেশার বাড়ালো, তার 20 উইকসে ধরেন তার সাথে ওই যে প্রিয়াক্লামসিয়া, আমি জানি প্রেগনেন্সি জনিত যে উচ্চ রক্তচাপ, সেটাও হলো সাথে, তাহলে তার জন্য আরও সিভিয়ার। এটা যদি আরো কন্ট্রোল, আমরা যদি প্রপার ড্রাগস দিয়ে যদি আমরা ম্যানেজ না করি, কিংবা সে হয়তো 20 সপ্তাহ আসলোই না, ওই অবস্থাতেই চলতে থাকলো, ওই অবস্থাতেই চলতে থাকলো, এই সিভিয়ার প্রিয়াক্লামসিয়া, সিভিয়ার হাইপারটেনশন যেটা আমি বলছি, 160/110 উপরে, মানে নিচেরটা 110 উপরে চলে গেল, এই যে আমাদের অজানাতে, সেও বুঝলো না, আমরাও বুঝলাম না, আমাদের কাছে আসেনি, আমরা বুঝলাম না। তো
এই পেশেন্টটা হয়তো দেখা যায় কি এই অবস্থায় তার প্রেশার বাড়তে বাড়তে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গেল, স্ট্রোক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর এই রক্তক্ষরণে দেখা যাচ্ছে কি তার সিভিয়ার কনভালশন, কমা, মাটাও ডেথ হয়ে যেতে পারে, খিঁচুনিও হতে পারে, মাটা মারা যেতে পারে, মৃত্যুবরণও করতে পারে। এছাড়াও যেটা হয় আমরা লাংসে পানি জমে যেতে পারে, হ্যাঁ, হার্টও ফেলিউর হয়ে যেতে পারে এসব পেশেন্ট। তারপর আমরা বলি কি জন্ডিস, লিভারও এই যে ক্ষতিগ্রস্ত হতে পারে, জন্ডিসও হয়। তারপর আরও যেটা বাচ্চাটা আমি আরেকটা কথা বললাম, বাচ্চার ফুলটা এই যে মায়ের জরায়ুর সাথে লেগে থাকে, যে আমাদের পুষ্টিটা দিচ্ছে, ওই ফুলটা হয়তো এই অতিরিক্ত প্রেসারে ফুলটা খুলে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রেও মা একটা সিভিয়ার রক্তক্ষরণ জনিত, হঠাৎ করে মা বুঝলো না, অনেক সময় সেটা বাইরে থেকে বোঝা যায় না, ব্লিডিংও হচ্ছে না, কিছুই না, মায়ের পেট হঠাৎ করে অনেক ব্যথা, তারপর দেখা গেল বাচ্চার নড়াচড়া নাই, মা ভিতরে রক্তক্ষরণ হয়ে মাটা শকে চলে গেল, মারা গেল, এরকম। তো এইসব যে এত কমপ্লিকেশন, তারপর ইউরিনে দেখা গেল তার পেশাব বন্ধ হয়ে গেল, পেশাবও কিন্তু কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা যেটা হচ্ছে আমাদের এই যে অতিরিক্ত চাপ, এই চাপের কারণে আমাদের রক্তনালীগুলোতে প্রেশার দিয়ে একটা এন্ডোথেলিয়াল ইনজুরি যেটা বলে আমাদের মেডিকেল টার্ম, এটা হয়। এটা হওয়ার কারণে যেটা হচ্ছে আমাদের আরেকটা শক, যেটা রক্তে ডিআইসি বলে, সেটাও আরেকটা মারাত্মক কমপ্লিকেশন। এটাও কিন্তু এই জিনিসটা রক্তনালীর ভেতরে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, আবার অতি রক্তক্ষরণ হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে, মানে বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ হচ্ছে, হয়ে ভেসেলে রক্তগুলো থাকছে না, সোজা কথা। মানে অনেক ধরনের সমস্যা, কমপ্লিকেশন হতে পারে। এক একটা কমপ্লিকেশনে, অনেক ধরনের কমপ্লিকেশনের কারণে কিন্তু মাটা মৃত্যু ঝুঁকিতে আছে। জি, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে আপনি তো বলছিলেন যে এটার মানে যে পরীক্ষা নিরীক্ষাগুলো খুবই সহজ এবং সেগুলো সব জায়গাতেই মানে বাংলাদেশে সব জায়গাতেই করা সম্ভব। তাহলে এই অবস্থায় কেন যাচ্ছে, মানে রোগীরা কেন মৃত্যুবরণ করছে, কেনই বা এত কমপ্লিকেশন ডেভেলপ করছে? আসলে সত্যি কথা বলতে আমাদের অনেক কিছুই হচ্ছে, আমাদের মেয়েরা এখনো সচেতন না, বা আমাদের মেয়েরা তো এখনো মহিলা শাসিত, হ্যাঁ, স্বাবলম্বী না। আরেকটা হচ্ছে পুরুষ শাসিত সমাজ, তার যে স্বামী বা ভাই বা ওনারা যদি কিছু সহায়তা না করেন, তারা নিজেরা কিছু করতে পারছে না। একটা মেয়ে ধরেন প্রেগন্যান্সি হলো, তার হাজবেন্ড যদি তাকে ডাক্তারের কাছে না নিয়ে আসে, তখন সে কি করবে? হ্যাঁ, সে কি করবে? সে তো একা অনেক সময় তার মতামত দেওয়ার মতো, কারণ সে স্বাবলম্বী হলে এই মতামত দেওয়ার ক্ষমতা তার থাকতো। সেই ক্ষেত্রে একটা হয়তো হাজবেন্ডটা বিদেশে আছে, তার পরিবারের শ্বশুর শাশুড়ি ওইভাবে ব্যাপারটা অনুধাবন করছে না। আগেকার দিনে তাদের ধারণা হচ্ছে আমাদেরও তো বাচ্চা হয়েছে, আমাদেরকে কি পরীক্ষা লাগতো? আগের দিনে তো অনেক বাচ্চা কাচ্চা হতো, অনেকজন মারাও যেত, ওরকম আগে তো অনেক শিশু মৃত্যু হার, কিন্তু এখন তো সেটা না। এখন তো প্রত্যেকটা বাচ্চাই খুব ভ্যালুয়েবল, প্রত্যেকটা প্রেগন্যান্সি, কারণ আমাদের প্রেগন্যান্সি নিচ্ছি কম, আমরা ফ্যামিলি প্ল্যানিং বলছি, তো প্রেগন্যান্সি নিচ্ছে 2টি বা 3টি সন্তান বা 1টি সন্তানের, এখন আমাদের নিউক্লিয়াস ফ্যামিলি। তো এই বাচ্চাগুলোকে যদি প্রপার গাইড না হয়, তার মানে সচেতনতার অভাবটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মানে ছেলেদের ক্ষেত্রে, যারা মানে পরিবারে একটা ডিসিশন মেকিং অংশগ্রহণ করছেন বা যারা ডিসিশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে অবহেলাটা রয়েছে। আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে এটার চিকিৎসা এবং কিভাবে এটাকে প্রতিরোধ করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আর একটা বিরতি নিয়ে। প্রিয় দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরছি। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছিলাম গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, এটা নিয়ে আমাদের সঙ্গে আছেন ডক্টর রেহানা আক্তার। বিরতির আগে আমরা আপনার কাছে জানছিলাম যে কি কি লক্ষণ আছে কিংবা এটার যে কমপ্লিকেশনগুলো কি সেটা। এবার একটু যদি চিকিৎসার দিকে আসি, যে এটার চিকিৎসাটা কেমন? এটা চিকিৎসা কি খুব জটিল কিছু? না, খুব জটিল কিছু না, তবে যদি কমপ্লিকেশন ডেভেলপ করে সিভিয়ার হয়ে যায়, তখন কিন্তু এটা চিকিৎসাটা প্রাথমিক অবস্থায় কিন্তু জটিল না। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় জটিল না। একলামশিয়া, যেটা খিঁচুনি আমি বারবার বলছি,
এটা কিন্তু প্রিভেন্টেবল, এটা প্রতিরোধযোগ্য একটা অবস্থা। হ্যাঁ, তবে হাইপার টেনশনটা প্রতিরোধযোগ্য না, আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। হ্যাঁ, নিয়ন্ত্রণে, কারণ এটার কোনো কারণ তো আমরা এখনো আননোন। হাইপার টেনশন বা প্রিএক্লামশিয়া যেটা বলছি, এগুলো কেন হচ্ছে আমরা এখনো জানি না। এখানে 100 অনেক অনেক ফ্যাক্টর, ইন্ডিভিজুয়ালি কোনো একটা ফ্যাক্টর যে ইনভলভ আছে, নির্দিষ্ট কোনো কারণ নেই, কিন্তু অনেক ঝুঁকির কারণ আছে। হ্যাঁ, অনেকগুলো কারণ একসাথে মিলে হয়তো হচ্ছে সেটা। তো তবে আমি আবারও বলছি, একলামশিয়া, খিঁচুনি প্রতিরোধযোগ্য, এটা আমরা কমপ্লিটলি প্রতিরোধ করতে পারি। হ্যাঁ, এটা কি দিয়ে, যেটা আমরা যদি প্রপার এন্টিনেটাল কেয়ার, মানে প্রসব পূর্ববর্তী পরীক্ষা চেক আপগুলোতে যদি প্রপারলি আসি, প্রেশারটাকে যদি কন্ট্রোলে রাখতে পারি, আর যদি প্রেশার যদি কন্ট্রোল, যখন প্রেশার অনেক বেশি বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা প্রপার টাইমে চিকিৎসা, সেটা হচ্ছে প্রেশারের ওষুধ। হ্যাঁ, প্রেশারের ওষুধ দিলাম। আমার যদি সিভিয়ার হয় সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় আমরা লেবেটোলল, মিথাইল ডোপা, আর যদি সিভিয়ার হয় সেই ক্ষেত্রে আমরা আইবি শিরায়ও ওষুধ দিয়ে আমরা প্রেশারটা কন্ট্রোল করি। সেটা ছাড়াও অনেক সময় অনেক বেশি প্রেশার থাকলে আমরা ম্যাগনেসিয়াম সালফেট নামক একটা ওষুধ আছে, যেটা আমরা খিঁচুনি না হওয়ার জন্য আগে থেকে, যদি সিভিয়ার একদম প্রেশার পাচ্ছি তখন আমরা এই ওষুধটা দিয়ে দিই, কারণ হচ্ছে যেন খিঁচুনি না হয়। আর সেটা আমরা এখন আপনার আরেকটা প্রশ্ন আসতে পারে, যদি ম্যাগনেসিয়াম সালফেটটা কি অ্যাভেলেবেল সব জায়গায়? এই যে খিঁচুনি প্রতিরোধ করা, আমার একলামশিয়া এত বড় একটা জিনিস কন্ট্রোল করা, কারণ আমাদের দেশে এটার মাতৃমৃত্যু হার বিরাট একটা ব্যাপারের সাথে শিশু, একটা মা মারা যাওয়া মানে শিশুও মারা যাচ্ছে সাথে সেটা। তাহলে এটা আমাদের সব জায়গায় গিয়ে চিকিৎসা অ্যাভেলেবেল? হ্যাঁ, এটা সরকারিভাবে বিভিন্ন জায়গায় এখন ম্যাগনেসিয়াম সালফেট অ্যাভেলেবেল করেছে, ইনজেকশন ম্যাগসাল্প নামে পাওয়া যায়। এটা এরকম খুব বেশি প্রেশার যাদের আছে তাদের কিন্তু এই ম্যাগসাল্পটা দেওয়া হয়। আমাদের একটা লোডিং ডোজ বলেন, একদম সরাসরি আইবিতে আমরা এটা দিয়ে দিই। এটা একটা, আর আইএমও মাংসও আমরা দিয়ে এটা কন্ট্রোল করি। তবে নিতান্ত যদি এই যে ম্যাগনেসিয়াম সালফেট পাওয়া না যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছি, একদম প্রান্তিকে অন্তত ইনজেকশন ডায়াজিপাম, আগে আমাদের দেশে সেটা করা হতো, এখনও করা হচ্ছে, যেখানে ম্যাগনেসিয়াম সালফেট পাচ্ছে না, অন্তত ডায়াজিপাম নামক একটা ওর ইনজেকশন সরাসরি দিয়ে দিলে এটা এই যে খিঁচুনি না হয়। আমরা এই খিঁচুনিটাকে প্রতিরোধ করতে, এটাই তো সবচেয়ে মারাত্মক। কারণ খিঁচুনি হলে মাটার সাথে সাথে বাচ্চার জন্য যেমন ঝুঁকি, মায়ের জন্য ঝুঁকি, দুটো ঝুঁকির জন্যই আমরা, আমাদের প্রথমেই টার্গেট থাকে আমার প্রেশারটা কন্ট্রোলে করা, আর তারপরে খিঁচুনিটা যেন না হয়। এটা তো আমরা প্রেশারেরও বিভিন্ন ওষুধ প্রেগনেন্সিতে যেগুলো দেওয়া যায় ওগুলোই আমরা দিচ্ছি, দিয়ে এটা প্রেশারটা কন্ট্রোলে আনি, যেন এই মারাত্মক কমপ্লিকেশনগুলো না হয়। আর আরেকটা জিনিস, আমি যে জিনিসটা, এই যে আমরা প্রিডিক্ট করতে পারি কিনা, যে আমরা তো প্রিএক্লামশিয়া যেটা খিঁচুনিটাকে কন্ট্রোল করলাম, কিন্তু আমরা এই যে অতিরিক্ত হাইপার টেনশন বা প্রিএক্লামশিয়া যেটা বলি, হ্যাঁ, সেটাকে কি আমরা প্রতিরোধ করতে পারি? এটা আমরা 100% প্রতিরোধ করতে পারি না, তবে আমরা এটাকে নিয়ন্ত্রণে আনতে পারি। সেটা কি, আমরা যদি এই যে প্রেশারটা বেশি দেখছি, তখন আমরা প্রেশারটা, বা আমরা একটু প্রিডিক্ট করতে পারছি এই মায়ের প্রেশার আসতে পারে। আচ্ছা, এটা বোঝা যায়। হ্যাঁ, প্রেশার যেমন ফ্যামিলি হিস্ট্রিতে আসলো, এই মাটা অল্প বয়সী মা, এটা 35 বছরের বেশি মা, হ্যাঁ, এর আগেও আপনি যে ঝুঁকির কারণগুলো একটু আগে বলছিলেন, এইসব ঝুঁকি যাদের আছে তাদেরকে আমরা একদম আর্লি প্রেগনেন্সি থেকে, মানে তার এখনো প্রেশার ডেভেলপ করেনি, তার আগে থেকে আমরা কি করতে পারি, তার আগে থেকে আমরা তাকে একটা এসপিরিন নামক ওষুধ, হ্যাঁ, 13 মানে ফার্স্ট ট্রাইমেস্টার বা 12 সপ্তাহ বাদ হওয়া যাওয়ার পর আমরা লো ডোজে তাকে যদি এসপিরিনটা দিয়ে যাই, কন্টিনিউ করে যাই প্রতিদিন রাতের বেলা, তাহলে আমরা 36 উইকস পর্যন্ত এটা কন্টিনিউ করি, তাহলে তার এই প্রেশারটা ডেভেলপ করার যাদের ঝুঁকি বেশি তাদেরকে আগে থেকে ওষুধ দেওয়া সম্ভব। তাদেরকে আমরা কি করি, তাদের ওই যে প্রেশার দেখছি, ওয়েট দেখছি, ওয়েট অনেক বাড়ছে কিনা, অনেক বেড়ে গেলে নিয়ম হচ্ছে ওয়েটটা সপ্তাহে আধা কেজির মতো বাড়বে, কিন্তু এর চাইতে যখন বেশি বেড়ে যাচ্ছে তখন আমার মাথায় রাখতে হবে এটা প্রেশারের দিকে ডেভেলপ করার চান্স থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে কিন্তু এই পেশেন্টগুলোকে, বা এই যে ঝুঁকিপূর্ণ, মানে কোনো ফ্যামিলি হিস্ট্রি বা এরকম
অল্প বয়সী মায়েদেরকে আগে থেকে আমরা এসপিরিন দিয়ে থাকি, সাথে ক্যালসিয়াম। কিন্তু আমরা প্রতিটা পেশেন্টকে এমনিতেও অ্যান্টিনেটাল চেকআপে আমরা ক্যালসিয়াম দিয়ে থাকি। এই পেশেন্টকে কিন্তু ক্যালসিয়ামটা একটু বেশি দিতে হয়, আমরা 2 গ্রাম পার ডেতে আমরা দিই, মানে 4টা পর্যন্ত ট্যাবলেট, যদি 500 গ্রাম মিলিগ্রামের হয় 4টা পর্যন্ত ট্যাবলেট দিয়ে থাকি, সাথে স্পিরিন। আরও কিছু যেমন প্রোটিন যুক্ত খাবার, এগুলো আমরা যদি দেই। আর যাদের এরকম রিস্ক থাকে তাদের লবণ, তাদের খাদ্য তালিকাও কিন্তু একটা ব্যাপার আছে, তাদের শুধু ওষুধ না, অন্য আরো ওষুধ না, হ্যাঁ, তাদের খাদ্য তালিকার মধ্যে যেটা আসবে, তারা লবণযুক্ত খাবার কম খাবে, যেটা অনেক সময় তরকারিতে অনেক বেশি লবণ দেয়, লবণ, এই যে চিপস এইসব জাতীয় খাবার দাবার, তারা লবণ যুক্ত খাবার সেগুলো কম খাবে। সাথে তাদের, আমরা প্রেগনেন্সি আসা মানে একজন মেয়ে শুয়ে থাকবে, শুধু বসে থাকবে, রেস্টে থাকবে সেটা না, স্বাভাবিক অ্যাক্টিভিটিস, মানে ঘরের সব কাজকর্ম, ভারী কাজ করবে না, কিন্তু স্বাভাবিক কাজকর্ম করবে, সেজন্য একদম বিছানায় পড়ে না থাকে। হ্যাঁ, মানে প্রেগনেন্সি অনেকে আসে কি আমাদের হাই সোসাইটিতে যেটা হয়, প্রেগনেন্সি আসছে মানে একদম শুয়ে থাকলো, বসে থাকলো, কেন নড়াচড়া নাই, এটা না। এটা করলে কিন্তু এটাও একটা রিস্কে। তো স্বাভাবিক কাজকর্ম, স্বাভাবিক অ্যাক্টিভিটি করবে। আর মেইনলি খাদ্য তালিকায় আমরা যেটা আবারও বলছি, সুষম খাদ্য। সুষম খাদ্য খাবে, সাথে যেটা শাকসবজি, ফলমূল, এগুলোর প্রতি যেন সে গুরুত্বটা বেশি দেয়। ফ্যাটি খাবার যেন অ্যাভয়েড করে, লবণ জাতীয় খাবার যেন অ্যাভয়েড করে। এগুলো যদি করে যায়, আমরা অবশ্যই প্রেগনেন্সিতে হাইপারটেনশন, অন্তত এই যে মারাত্মক ঝুঁকি, এই ঝুঁকিগুলো অ্যাভয়েড, এত বড় বড় এই যে হ্যামোরেজ হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, ব্রেনে রক্তক্ষরণ হচ্ছে, লাঙে নিউমোনিয়া, আপনার নিউমোনিয়া হচ্ছে, হ্যাঁ, পানি জমে যাচ্ছে, পেটে পানি জমে যাচ্ছে, শরীরে অতিরিক্ত রক্তশূন্যতাও হয়ে যাচ্ছে, অনেক অনেক কমপ্লিকেশন। এগুলো সব কমপ্লিকেশন আমরা একটু সচেতন হলে, আমাদের লাইফস্টাইল যদি একটু চেঞ্জ করি, তাহলে আমরা এটাকে 100% প্রতিরোধ করতে না পারলেও এই হাইপারটেনশনটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, সবাই নিয়মতান্ত্রিক লাইফে আসুন, সুন্দর খাদ্যাভ্যাস করুন, সুষম খাদ্য খান, তাহলে অবশ্যই আমরা এই প্রেশারটা, গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপকে আমরা অবশ্যই কন্ট্রোল করতে পারবো। তার চেয়ে তো মারাত্মক একটা ঝুঁকি, যেটা খিঁচুনিটা, আমরা যদি কন্ট্রোল করতে পারি, আমাদের অনেক মা কিন্তু অকালে আমাদের কাছ থেকে ঝরে যাবে না, আমরা অনেক শিশু মৃত্যু হারও কমাতে পারবো। জি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমার সবগুলো বিষয় আলোচনা হয়েছে, একটা বিষয় শুধু জানতে চাই, একদম সংক্ষেপে উত্তর দেবেন, সেটা হচ্ছে যে এই সেবাটা কোথায় কোথায় পাওয়া যায়, সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, কোথায়? ধন্যবাদ। এটা আসলে সব জায়গায়, ধরুন আমি প্রথমেই বলি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আমাদের একমাত্র মেডিকেল ইউনিভার্সিটি। এটা এখানে এই হাই রিস্ক মাদারগুলোকে চিকিৎসা করার জন্য যেটা আছে, ফিটোম্যাটার্নাল মেডিসিন ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট, বিশেষায়িত বিভাগে আছে। এর বাইরে, এটার বাইরে, হ্যাঁ, এটা এখানে এই চিকিৎসাটা হচ্ছে। এর বাইরে আপনারা জানেন, প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজে, এখানে আপনি ঢাকা মেডিকেলে জানেন একটা এক্লাম্পসিয়া ওয়ার্ড ইউনিট, এখানে এই রোগীগুলোকে আলাদাভাবে চিকিৎসা করা হয়। তদ্রুপ প্রত্যেকটা মেডিকেল কলেজে, এই যেহেতু এটার কারণে মাতৃমৃত্যু হার বেশি, এটা প্রত্যেকটা মেডিকেল কলেজে আছে। আর সবচেয়ে বড় কথা, সরকারি পর্যায়ে এখন প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সে এই যে ম্যাগনেসিয়াম সালফেট বলেন, আমরা যে প্রেসার কন্ট্রোলে যে ওষুধগুলো, সেগুলো সরকারি সাপ্লাই আছে। এটা একটা অতি জরুরি ইমার্জেন্সি ড্রাগ, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সে সাপ্লাই আছে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আজকে আমাদেরকে শেষ করতে হচ্ছে, যেহেতু সময় শেষ। ডক্টর রেহানাতে আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে দর্শকরা অনেক উপকৃত হবে, বিশেষ করে যারা গর্ভাবস্থায় আছেন, তারা আপনার আলোচনা থেকে একটা দিক নির্দেশনা পাবেন। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আগামীকাল দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।